দুপুরের রোদে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। বাড়ির পেছনে কলাগাছের ছায়ায় বিশ্রাম নিতে গেলাম। ছেলে আমার পাশে এসে বসল। মা, খুব গরম গো। হ্যাঁ রে, এ বছর গরম বেশি। সে উঠে একটা কলাপাতা ছিঁড়ে আনল। এই পাতা দিয়ে হাওয়া করক। আমি পাতা নিয়ে হাওয়া করতে লাগলাম। মা, সে আমার হাত থেকে পাতাটা নিয়ে বলল, এই পাতায় লিখা আছে গু। কি লিখা? আমার ভালোবাসার কথা। তোমার জন্য আমার ভালোবাসা গু। আমি হাসলাম। কোথায় লিখা? সে পাতার শিরায় আঙুল বুলিয়ে বলল, এখানে। প্রতিটি শিরায় লিখা আছে, আমি তোমাকে ভালোবাসি। তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তোমার প্রেমে। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই বাড়ি ছেড়ে নতুন জায়গায় যাব। কলাগাছের পাতা হাওয়ায় দুলছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম তানভীর খান, বয়স ৫২ বছর। আমাদের ৩ সন্তান, শাহরিয়ার, তানিয়া আর রিয়াদ। শাহরিয়ার ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। রিয়াদ ১০ বছর বয়সী, প্রাইমারি স্কুলে পড়ে। আমি যেদিন এই অবিশ্বাস্য ঘটনাটির মুখোমুখি হলাম, সেদিনটা ছিল গ্রীষ্মকালের একটি সাধারণ বৃহস্পতিবার। কিন্তু এই সাধারণ দিনটি আমার পুরো জীবনটা পাল্টে দিয়ে গেল। সকাল থেকেই আমি বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। তানভীর অফিসে গেছে, বাচ্চারা স্কুলে। বাড়িতে শুধু আমি একা। এমন সময় হঠাৎ শাহরিয়ার ফোন করল। মা, আজ আর ক্লাসে যাব না। একটু অসুস্থ লাগছে গি। কি হয়েছে রে? জ্বর নাকি? না মা, শুধু মাথা ব্যথা করছে। একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব গু। ফোন রেখে আমি ভাবছিলাম, ছেলেটা এখন বড় হয়ে গেছে। নিজের সব সিদ্ধান্ত নিজেই নিতে পারে। কিন্তু মায়ের মন তো আর বোঝে না। একটু পরেই শাহরিয়ার বাড়িতে ফিরে এলো। এত তাড়াতাড়ি এলি কেন? আমি জিজ্ঞেস করলাম। আসলে মা, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি তার মুখের দিকে তাকালাম। চোখে একটা অদ্ভুত আলো, ঠোঁটে রহস্যময় হাসি। বলো তো, কি বলবি? সে আমার হাত ধরে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? হ্যাঁ, জানি। তুই আমার সবচেয়ে বড় সন্তান। আমিও তোকে অনেক ভালোবাসি। না মা, আমার ভালোবাসা অন্যরকম। আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেভাবে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস শাহরিয়ার? আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু আমি সত্যি বলছি মা। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমার মাথা ঘুরতে শুরু করল। এ কি হচ্ছে? আমার নিজের ছেলে আমাকে এসব কি বলছে? শাহরিয়ার, তুই হয়তো কনফিউজড হয়ে গেছিস। এগুলো ভুল চিন্তা। না মা, আমি একদম পরিষ্কার মাথায় বলছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। আমার নিজের ছেলে, যাকে আমি গর্ভে ধরে ১০ মাস বহন করেছি, যাকে আমি দুধ খাইয়ে বড় করেছি, সেই ছেলেটা আমাকে বিয়ে করার কথা বলছে। তুই পাগল হয়ে গেছিস নাকি? এসব কি আজেবাজে কথা বলছিস? মা, আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রেমের কোনো বাধা নেই। আমরা দূরে কোথাও চলে যেতে পারি। আমি উঠে দাঁড়ালাম। শাহরিয়ার, তুই এখনই এসব পাগলামি বন্ধ করো। তোর বাবা এসব শুনলে কি হবে? বাবার কথা ভেবো না মা। আমি সব সামলে নেব। আমি রান্নাঘরের দিকে যেতে লাগলাম। কিন্তু শাহরিয়ার আমার পিছু নিল। মা, আমার কথা শোনো। আমি তোমাকে অনেক খুশি রাখব। থামো। আর একটা কথাও বলবি না। কিন্তু সে থামল না। আমার কাছে এসে আমার কাঁধে হাত রাখল। মা, দেখো আমার চোখের দিকে। দেখো আমি কতটা সিরিয়াস। আমি তার দিকে তাকালাম। সত্যিই তার চোখে এক ধরনের পাগলামি, এক ধরনের অস্বাভাবিক আগ্রাসন। শাহরিয়ার, তুই ডাক্তারের কাছে যাবি। তোর মানসিক চেকআপ দরকার। আমার কিছু হয়নি মা। আমি শুধু তোমাকে ভালোবাসি। এমন সময় হঠাৎ তানিয়া আর রিয়াদ স্কুল থেকে ফিরে এলো।
তারা আমাদের এই অবস্থা দেখে অবাক হয়ে গেল। মা, কি হয়েছে? তুমি কেন কাঁদছ? তানিয়া জিজ্ঞেস করল। কিছু না মা, তোরা যা খেলতে খু, আমি চোখ মুছতে মুছতে বললাম। কিন্তু শাহরিয়ার বলল, তানিয়া, রিয়াদ, তোরা এসো। আমি তোদের একটা সুখবর দেবগু। কি সুখবর? রিয়াদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। আমি মাকে বিয়ে করব। আমরা সবাই মিলে নতুন জায়গায় থাকতে যাবগু। তানিয়া আর রিয়াদ প্রথমে বুঝতে পারল না। তারপর তানিয়া বলল, ভাই, তুমি কি বলছ? মা তো তোমার মা। হ্যাঁ, কিন্তু আমি তাকে স্ত্রী হিসেবে চাই। রিয়াদ ভয় পেয়ে গেল। ভাই, এসব কি বলছ? এটা তো খারাপ কথা। আমি বাচ্চাদের কাছে গিয়ে তাদের জড়িয়ে ধরলাম। তোরা ভয় পাস না। তোদের ভাইয়ের হয়তো কিছু সমস্যা হয়েছে। কিন্তু শাহরিয়ার আরও উত্তেজিত হয়ে উঠল। আমার কোনো সমস্যা নেই। আমি শুধু সত্যি কথা বলছি। সে আমার কাছে এসে আবার বলল, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। তুমি আমার সাথে থাকো। আমি বুঝতে পারছিলাম যে এই অবস্থায় ছেলেটার সাথে তর্ক করে কোনো লাভ নেই। আমাকে অন্য কিছু ভাবতে হবে। শাহরিয়ার, তুই একটু বাইরে যা। আমি একটু ভেবে দেখি। সত্যি মা? তুমি আমার কথা ভেবে দেখবে? হ্যাঁ, কিন্তু তোকে একটু সময় দিতে হবে। শাহরিয়ার খুশি হয়ে বাইরে চলে গেল। আমি তাড়াতাড়ি তানভীরকে ফোন করলাম। হ্যালো তানভীর, তুমি এখনই বাড়িতে আসো। খুব জরুরি। কি হয়েছে রুমানা? তুমি কেন এত চিন্তিত শোনাচ্ছ? ফোনে বলা যাবে না। তুমি তাড়াতাড়ি এসো। তানভীর অফিস ছেড়ে দৌড়ে বাড়িতে এলো। আমি তাকে পুরো ব্যাপারটা খুলে বললাম। তানভীর প্রথমে বিশ্বাস করতে পারল না। তুমি নিশ্চিত রুমানা? শাহরিয়ার সত্যি এসব বলেছে? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। কিন্তু এটা তো সম্ভব নয়। ও তো আমাদের ছেলে। আমিও তাই ভাবছি। কিন্তু ও খুবই সিরিয়াস ছিল। তানভীর গভীর চিন্তায় পড়ে গেল। হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে। আমিও তাই মনে করছি। আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এমন সময় শাহরিয়ার ঘরে ঢুকল। তানভীরকে দেখে সে একটু থামল। বাবা, তুমি এত তাড়াতাড়ি এলে কেন? শাহরিয়ার, তুই মায়ের সাথে কি সব আজেবাজে কথা বলেছিস? আজেবাজে কিছু বলিনি বাবা। আমি সত্যি কথাই বলেছি। তুই নিজের মায়ের সাথে বিয়ের কথা বলেছিস? এটা কি স্বাভাবিক? বাবা, আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়। কিন্তু আমার ভালোবাসা সত্যি। তানভীর রেগে গেল। তুই পাগল হয়ে গেছিস। এসব কি বলছিস? আমি পাগল হইনি বাবা। আমি শুধু মাকে ভালোবাসি। এই ধরনের ভালোবাসা অস্বাভাবিক। তোকে ডাক্তার দেখাতে হবে। শাহরিয়ার হঠাৎ চেঁচিয়ে উঠল, আমাকে ডাক্তার দেখাবেন না। আমি ঠিক আছি। সে আমার কাছে এসে বলল, মা, তুমি আমার পক্ষে কিছু বলো। আমি কি বলবো? আমার নিজের ছেলে, কিন্তু সে এমন সব কথা বলছে যা শুনতেই ভয় লাগে। শাহরিয়ার, তুই ডাক্তারের কাছে যা। হয়তো কোনো ওষুধ দিলে ভালো হয়ে যাবি। না মা, আমার কোনো চিকিৎসা লাগবে না। আমি শুধু তোমার ভালোবাসা চাই। তানভীর আর সহ্য করতে পারল না। সে শাহরিয়ারের কলার ধরে টানল। তুই এখনই বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোকে আর এ বাড়িতে রাখতে পারব না। বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি তো তোমারই ছেলে। আমার ছেলে এমন কথা বলতে পারে না। তুই হয়তো অসুস্থ। শাহরিয়ার কাঁদতে শুরু করল। মা, তুমি আমাকে তাড়াও না। আমি তোমার কাছেই থাকতে চাই। আমার মনটা খারাপ হয়ে গেল। যতই হোক, সে তো আমার ছেলে। কিন্তু তার এই আচরণ সত্যিই অস্বাভাবিক। শাহরিয়ার, তুই কিছুদিন তোর নানার বাড়িতে থাক। আমরা তোর জন্য ভালো কোনো ডাক্তার খুঁজে দেব। আমি নানার বাড়িতে যাব না। আমি এখানেই থাকব। তানভীর আর শুনতে পারল না। সে শাহরিয়ারকে জোর করে বাড়ি থেকে বের করে দিল। তুই যেখানে খুশি যা, কিন্তু এই বাড়িতে আর ঢুকতে পারবি না। শাহরিয়ার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি জানালার কাছে দাঁড়িয়ে দেখলাম সে রাস্তায় দাঁড়িয়ে আছে। তানিয়া আর রিয়াদ এই সব দেখে খুবই ভয় পেয়ে গেছে। তারা আমার কাছে এসে জিজ্ঞেস করল, মা, ভাই কি সত্যিই অসুস্থ? হ্যাঁ মা, তোর ভাইয়ের হয়তো কিছু মানসিক সমস্যা হয়েছে। সে কি আর ভালো হবে না? হবে মা, ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে।
কিন্তু আমার মনে হাজারো প্রশ্ন। কেন এমন হল? শাহরিয়ার তো খুবই ভালো ছেলে ছিল। পড়াশোনায় ভালো, সবার সাথে ভালো ব্যবহার করত। হঠাৎ এমন কেন হয়ে গেল? রাতে আমি ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল কোথাও যেন আমি ভুল করেছি। আমার ছেলে পালনে কোনো ত্রুটি ছিল? পরের দিন সকালে তানভীর বলল, রুমানা, আমি একজন মনোবিদের সাথে কথা বলেছি। উনি বলেছেন এই ধরনের সমস্যা আজকাল অনেক দেখা যায়। কী ধরনের সমস্যা? ওয়েডিপাস কমপ্লেক্স। ছেলেদের মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ। এটা কি ভালো হয়? হ্যাঁ, সঠিক চিকিৎসায় ভালো হয়। কিন্তু শাহরিয়ারকে চিকিৎসা নিতে রাজি করাতে হবে। কিন্তু সমস্যা হলো শাহরিয়ার কোথায় গেল কেউ জানে না। সে তার ফোনও রিসিভ করছে না। 3 দিন পর হঠাৎ শাহরিয়ার ফিরে এলো। কিন্তু এবার তার আচরণ আরও অদ্ভুত হয়ে গেছে। মা, আমি বুঝে গেছি তুমি আর বাবা আমাকে চাও না। কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি ভয় পেয়ে গেলাম। শাহরিয়ার, তুই কি করতে চাস? আমি তোমাকে নিয়ে যাব। আমরা দুজন মিলে অন্য কোথাও থাকব। পাগল! তুই এসব কি ভাবছিস? আমি পাগল নই মা। আমি তোমাকে ভালোবাসি। সে আমার হাত ধরতে গেল। আমি সরে গেলাম। ছুঁজো না আমাকে। তুই আমার ছেলে। আমি তোমার ছেলে নই। আমি তোমার প্রেমিক। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি চিৎকার করে উঠলাম, তানভীর! তানভীর! তাড়াতাড়ি এসো! তানভীর দৌড়ে এলো। শাহরিয়ারকে দেখে সে বুঝতে পারল কী অবস্থা। শাহরিয়ার, তুই আবার এসেছিস? আমি তো তোকে বলেছি এ বাড়িতে আসতে। বাবা, আমি মাকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? যেখানে আমরা দুজন একসাথে থাকতে পারব। তানভীর রেগে গেল। তুই একেবারে পাগল হয়ে গেছিস। আমি পুলিশে কল করব। পুলিশ ডাকো। কিন্তু আমি মাকে ছাড়ব না। শাহরিয়ার আমার দিকে এগিয়ে এলো। আমি ভয়ে পেছনের দিকে সরে গেলাম। মা, তুমি আমাকে ভয় পাও কেন? আমি তোমার ক্ষতি করব না। তুই আমার ক্ষতি করছিস। তুই আমাকে কষ্ট দিচ্ছিস। আমি তোমাকে খুশি রাখতে চাই। হঠাৎ আমার মনে একটা বুদ্ধি এলো। আমি ভাবলাম যদি তার সাথে একটু নরম ব্যবহার করি তাহলে হয়তো তাকে বোঝানো যাবে। শাহরিয়ার, তুই একটু বসো। আমি তোর সাথে কথা বলতে চাই। শাহরিয়ার খুশি হয়ে বসল। মা, তুমি কি আমার কথা ভেবেছ? হ্যাঁ, আমি ভেবেছি। কিন্তু তোর একটা কথা শুনতে হবে। বলো মা, আমি তোমার সব কথা শুনব। তুই ডাক্তারের কাছে যাবি। নিজের সমস্যাটা বুঝার চেষ্টা করবি। আমার কোনো সমস্যা নেই মা। তুই যদি আমাকে সত্যিই ভালোবাসিস তাহলে আমার কথা মানবি। শাহরিয়ার ভাবল কিছুক্ষণ। তারপর বলল, ঠিক আছে মা, আমি ডাক্তারের কাছে যাব। কিন্তু তুমি আমার সাথে যাবে। আমি যাব। পরের দিন আমি শাহরিয়ারকে নিয়ে একজন মনোবিদের কাছে গেলাম। ডাক্তার তার সাথে অনেকক্ষণ কথা বলল। ডাক্তার আমাকে পরে বলল, আপনার ছেলের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে। এর সাথে যুক্ত হয়েছে এক ধরনের ডিলিউশন। এর মানে কি ডাক্তার? এর মানে সে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারছে না। তার মনে হচ্ছে যা ভাবছে সেটাই সত্যি। এটা কি ভালো হবে? হ্যাঁ, ওষুধ আর কাউন্সেলিং দিয়ে ভালো করা যাবে। তবে সময় লাগবে। ডাক্তার শাহরিয়ারকে কিছু ওষুধ দিল। বলল নিয়মিত খেতে হবে। বাড়িতে ফিরে এসে শাহরিয়ার আমাকে বলল, মা, ডাক্তার কি বলেছে? বলেছে তোর ভালো হয়ে যাবে। ওষুধ খেতে হবে। কিন্তু আমার তো কিছু হয়নি। তুই ওষুধ খা। আমার জন্য খা। শাহরিয়ার রাজি হল। কিন্তু রাতে সে আবার আমার ঘরে এসে হাজির। মা, আমি তোমার পাশে শুতে পারি? না, তুই তোর ঘরে যা। প্লিজ মা, আমি একটু ভয় পাচ্ছি। আমি তানভীরকে ডাকলাম। তানভীর, শাহরিয়ারকে তার ঘরে নিয়ে যাও। তানভীর এসে শাহরিয়ারকে নিয়ে গেল। কিন্তু রাত 2টার সময় আমি দেখি শাহরিয়ার আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। শাহরিয়ার, তুই এখানে কি করছিস? মা, আমি ঘুমাতে পারছি না। তোমাকে দেখছি। আমি ভয় পেয়ে গেলাম। তুই এখনই তোর ঘরে যা। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চিৎকার করে উঠলাম। তানভীর জেগে উঠল। কি হয়েছে?
শাহরিয়ার এখানে দাঁড়িয়ে আছে গিউ। তানভীর উঠে শাহরিয়ারকে তার ঘরে নিয়ে গেল। এবার দরজায় তালা দিয়ে দিল। পরের দিন আমি ডাক্তারকে ফোন করলাম। বললাম রাতে কি হয়েছে। এটা স্বাভাবিক। ওষুধ কাজ করতে সময় লাগবে। আপনি একটু ধৈর্য রাখুন গু। কিন্তু দিন যেতে লাগল, শাহরিয়ারের অবস্থা আরও খারাপ হতে লাগল। সে বাড়িতে আমার সাথে অস্বাভাবিক আচরণ করত। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু লজ্জা করে বলতে পারছো না গি। শাহরিয়ার, তুই কি বলছিস? আমি দেখেছি রাতে তুমি আমার নাম নিয়ে স্বপ্ন দেখো গু। আমি অবাক হয়ে গেলাম। তুই কি করে জানিস আমি কি স্বপ্ন দেখি? আমি তোমার ঘরে গিয়ে দেখেছি। তুমি ঘুমের মধ্যে আমার নাম বলেছ গু। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। ছেলেটা রাতে আমার ঘরে যায়? আমি ঘুমানোর সময়? তুই আমার ঘরে যাস কেন? আমি তোমাকে দেখতে যাই। তুমি ঘুমানোর সময় কত সুন্দর দেখাও উ। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। আমার নিজের ছেলে আমার সাথে এমন আচরণ করছে। সেদিন রাতে আমি ঘরের দরজায় চেয়ার দিয়ে আটকে দিলাম। কিন্তু ভোরে দেখি চেয়ারটা সরানো। শাহরিয়ার ঘরে ঢুকেছে। আমি তানভীরকে বললাম, এভাবে চলতে পারে না। শাহরিয়ারকে হাসপাতালে ভর্তি করতে হবে গু। তুমি ঠিক বলেছ। আমি ডাক্তারের সাথে কথা বলি উ। ডাক্তার বলল, হ্যাঁ, এখন তাকে হাসপাতালে রাখা দরকার। তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে গি। কিন্তু শাহরিয়ার হাসপাতালে যেতে রাজি হল না। আমি হাসপাতালে যাব না। আমি মায়ের কাছে থাকব উ। শাহরিয়ার, তোর চিকিৎসার জন্য যেতে হবে গু। আমার কোনো চিকিৎসা লাগবে না গি। শেষে আমাদের জোর করে শাহরিয়ারকে হাসপাতালে নিয়ে যেতে হল। সে প্রচণ্ড চিৎকার করছিল, মা, মা, আমাকে এখানে রেখো না। আমি তোমার কাছে যেতে চাই। আমার মন খারাপ হয়ে গেল। কিন্তু এটাই ঠিক। তার চিকিৎসা দরকার। হাসপাতালে শাহরিয়ারকে ভর্তি করানোর পর ডাক্তার বলল, কমপক্ষে 2 মাস এখানে থাকতে হবে গু। বাড়িতে ফিরে এসে আমি অনেক ভাবলাম, কেন এমন হল? আমি কি কোথাও ভুল করেছি? তানিয়া আর রিয়াদ জিজ্ঞেস করল, মা, ভাই কখন ফিরবে? ভালো হয়ে গেলে ফিরবে গি। কতদিন লাগবে? জানি না মা, ডাক্তারই বলতে পারবে গু। সপ্তাহে একবার আমরা শাহরিয়ারকে দেখতে যেতাম। প্রথম দিকে সে আমাকে দেখলেই কাঁদত। মা, আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি ভালো হয়ে গেছি উ। ডাক্তার যখন বলবে তখন নিয়ে যাব উ। কিন্তু আমার তো কিছু হয়নি গে। ডাক্তার আমাকে বলল, উনি এখনও বুঝতে পারছেন না তার সমস্যা কি। আরও সময় লাগবে গু। 1 মাস পর আমি গিয়ে দেখি শাহরিয়ার আগের চেয়ে একটু শান্ত। মা, আমি বুঝতে পারছি আমার কিছু সমস্যা ছিল গু। কি সমস্যা? আমি তোমাকে নিয়ে ভুল চিন্তা করতাম গু। আমি খুশি হলাম। এখন কেমন লাগছে? লজ্জা লাগছে মা। আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি উ। তুই অসুস্থ ছিলি। এখন ভালো হয়ে যাচ্ছিস উ। আরও 1 মাস পর ডাক্তার বলল, উনি এখন বাড়িতে যেতে পারবে। তবে নিয়মিত ওষুধ খেতে হবে গু। শাহরিয়ার বাড়িতে ফিরে এলো। কিন্তু এবার সে একেবারেই অন্য মানুষ। লজ্জা পায়, আমার চোখের দিকে তাকাতে পারে না। মা, আমি জানি আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমি ক্ষমা চাই উ। তুই অসুস্থ ছিলি। এখন সব ভুলে যা উ। কিন্তু আমি ভুলতে পারি না। আমি এত খারাপ কাজ করেছি উ। শাহরিয়ার, তুই এখন সুস্থ। এটাই যথেষ্ট উ। ধীরে ধীরে শাহরিয়ার আগের মতো হয়ে গেল। পড়াশোনা শুরু করল। কিন্তু আমার সাথে একটু দূরত্ব রাখে। মা, আমি আর তোমার খুব কাছে আসতে চাই না। হয়তো আবার কোনো সমস্যা হয়ে যায় উ। তুই পাগল। তুই আমার ছেলে। তোর অসুখ ভালো হয়ে গেছে গি। কিন্তু শাহরিয়ার সাবধানেই থাকে। আমি বুঝতে পারি সে এখনও নিজেকে দোষী মনে করে। 1 বছর পর শাহরিয়ার একটা মেয়ের সাথে প্রেম করল। তার নাম সুমি। খুব ভালো মেয়ে। মা, আমি সুমিকে বিয়ে করতে চাই উ। তুই পাগল। তোর এখনও পড়াশোনা শেষ হয়নি গি। আমি জানি মা। কিন্তু আমি স্বাভাবিক জীবন চাই। আমি চাই একজন স্বাভাবিক স্ত্রী থাকুক। আমি বুঝতে পারলাম শাহরিয়ার তার অতীতের ছায়া থেকে বেরিয়ে আসতে চায়। ঠিক আছে, তুই যদি চাস তাহলে আমি সুমির বাবা মায়ের সাথে কথা বলি গু। শাহরিয়ার আর সুমির বিয়ে হল।
বিয়ের পর তারা আলাদা বাড়িতে থাকতে গেল। মা, আমি একটু দূরে থাকব। তোমাদের সাথে নিয়মিত দেখা করব গু। কেন? তুই এখানেই থাক। না মা, আমার আলাদা থাকা ভালো। আমি বুঝতে পারলাম শাহরিয়ার এখনও সেই অতীতের কথা ভুলতে পারেনি। বছর দুয়েক পর শাহরিয়ারের একটা ছেলে হল। নাম রাখা হল অয়ন। শাহরিয়ার এখন একজন স্বাভাবিক বাবা, স্বাভাবিক স্বামী। কিন্তু আমার সাথে এখনও একটু দূরত্ব রাখে। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, শাহরিয়ার, তুই কি এখনও সেই সময়ের কথা ভাবিস? মাঝে মাঝে মনে পড়ে মা। খুব লজ্জা লাগে। তুই সেগুলো ভুলে যা। তুই এখন সুস্থ। আমি চেষ্টা করি মা। কিন্তু মনে থেকে যায়। এইসব ভাবনা মাথা থেকে বের করো। তুই এখন একজন ভালো বাবা, ভালো স্বামী। আজ 5 বছর পর আমি এই গল্পটা বলছি। শাহরিয়ার এখন পুরোপুরি স্বাভাবিক। তার আরও একটা মেয়ে হয়েছে। নাম অনিতা। কিন্তু এই ঘটনাটা আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা ছিল। আমার নিজের ছেলের এমন আচরণ দেখে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি বুঝেছি মানসিক অসুস্থতা যে কারো হতে পারে। সঠিক চিকিৎসায় এটা ভালো হয়ে যায়। আজও যখন শাহরিয়ার আমার কাছে আসে তখন আমি দেখি তার চোখে একটু লজ্জা। কিন্তু আমি তাকে বুঝিয়ে দেই যে সে এখন পুরোপুরি সুস্থ। এই গল্পটা আমি কাউকে বলিনি। কিন্তু আজ বলার মনে হলো যাতে অন্যরা জানতে পারে যে মানসিক সমস্যা লুকিয়ে রাখার কিছু নেই। সঠিক চিকিৎসায় সব ভালো হয়ে যায়। শাহরিয়ার এখন একজন সফল মানুষ। তার নিজের ব্যবসা আছে। স্ত্রী সন্তানদের নিয়ে খুব খুশিতে আছে। কিন্তু সেই সময়টা আমাদের পরিবারের জন্য একটা দুঃস্বপ্নের মতো ছিল। তানিয়া আর রিয়াদও খুব ভয় পেয়ে গিয়েছিল। আজ তারাও বড় হয়েছে। তানিয়া এখন কলেজে পড়ে। রিয়াদ হাই স্কুলে। তারা জানে তাদের বড় ভাই একসময় অসুস্থ ছিল। কিন্তু এখন সুস্থ। এই গল্পটা বলার একটা কারণ হল, আমি চাই মানুষ জানুক যে পারিবারিক সমস্যা লুকিয়ে রাখার কিছু নেই। প্রয়োজনে ডাক্তারের সাহায্য নিতে হবে। আমরা যদি শাহরিয়ারকে চিকিৎসা না করাতাম তাহলে হয়তো আরও বড় কোনো সমস্যা হতো। কিন্তু সময়মতো চিকিৎসা করাতে পেরেছি বলে সে এখন পুরোপুরি স্বাভাবিক। এই গল্প থেকে আমি যা শিখেছি তা হল, ভালোবাসা মানেই সব কিছু মেনে নেওয়া নয়। কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতে হয়। আমার ছেলেকে জোর করে হাসপাতালে ভর্তি করানো আমার জন্য খুব কষ্টকর ছিল। কিন্তু সেটাই ছিল তার জন্য সবচেয়ে ভালো। আজ শাহরিয়ার আমাকে ধন্যবাদ দেয় সেই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। সে বলে, মা, তুমি যদি আমাকে চিকিৎসা করাতে না দিতে তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। এই গল্পটা শুনে আপনারা যদি মনে করেন যে এটা অবিশ্বাস্য তাহলে বলবো, মানুষের মনের অনেক রকম সমস্যা হতে পারে। আমাদের সমাজে এইসব নিয়ে তেমন কথা হয় না। কিন্তু এগুলো বাস্তব। শাহরিয়ারের মতো সমস্যা অনেকেরই হয়। কিন্তু লজ্জা বা ভয়ে তারা চিকিৎসা করায় না। ফলে সমস্যা আরও বাড়তে থাকে। আমি আশা করি আমার এই অভিজ্ঞতা শুনে যদি কারো পরিবারে এমন সমস্যা থাকে তাহলে তারা দ্রুত চিকিৎসকের কাছে যাবে। মানসিক স্বাস্থ্য ঠিক শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে লজ্জার কিছু নেই। আজ আমার পরিবার খুব খুশিতে আছে। শাহরিয়ার, তানিয়া, রিয়াদ সবাই তাদের নিজের জীবন নিয়ে এগিয়ে চলেছে। কিন্তু সেই কয়েক মাসের অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রধানত শিখিয়েছে যে পরিবারের যেকোনো সদস্যের সমস্যাই পুরো পরিবারের সমস্যা। এটা একা সামলানোর চেষ্টা করা উচিত নয়। আমরা যদি তানভীরের ভাই বা আমার বোনদের সাহায্য নিতাম তাহলে হয়তো আরও সহজ হতো। কিন্তু লজ্জায় কাউকে বলিনি। একা একাই সব সামলানোর চেষ্টা করেছি। এখন বুঝি সেটা ভুল ছিল। পরিবার মানেই একসাথে সব সমস্যার মোকাবিলা করা। আজ আমার বয়স 51 হয়েছে। শাহরিয়ার 26, তানিয়া 19, রিয়াদ 17, তানভীরের বয়স 54। আমরা এখন একটা স্বাভাবিক পরিবার। কিন্তু সেই কঠিন সময়টা আমাদের আরও কাছে নিয়ে এসেছে। আমার গল্প এখানেই শেষ। আশা করি এই অভিজ্ঞতা কারো কাজে আসবে।